হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, যেটা তোমাদের এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া আদার এক্সামিনেশনের জন্য খুবই উপকারী, কারণ এটা অ্যাকচুয়ালি এগ্রিকালচার। এই চ্যাপ্টারের উপরে ডিটেলতে বা ইন ডেপথে খুব একটা ক্লাস হয় না বা খুব একটা ইম্পর্টেন্ট দেওয়া হয় না। তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ওই এগ্রিকালচারের উপর। এবং এগ্রিকালচারটা আমরা কোথা থেকে পড়ছি? এগ্রিকালচারটা আমরা পড়ছি যেরকমের যে এনসিইআরটি ক্লাস 10। অ্যাকচুয়ালি এটা ক্লাস 10 এনসিইআরটি, যেটা আমরা বাংলাতে দেখব এগ্রিকালচার। এবং এটা ইম্পর্টেন্ট এই কারণে, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলো আপকামিং পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে আসতেও পারে। তো সেই কারণের জন্য এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, যত্ন সহকারে চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং ডিটেলসে দেখব কোথায় কি মানে কী কী মানে কী কী কোশ্চেন এসেছিলো বা কী কী কোশ্চেন আসতে পারে এই টপিকের উপরে, সেগুলো। তাহলে চলো প্রথমত শুরু করা যাক এগ্রিকালচার বা কৃষি। লেট স্টার্ট। এটা তোমাদের আপকামিং এনটিপিসি এনটিপিসি এক্সাম তো এই জুন থেকে শুরু হবে। গ্রুপ ডি, সিজিএল, এমটি, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস এবং আদার ইটিসি এবং আদার এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তা চলো এবং ইন ডেপথে আমরা দেখব এবং সেক্ষেত্রে কী কী সমস্যা বা কী কী কোশ্চেন আসতে পারে দেখব। তাহলে বলা হচ্ছে যে কৃষির দৃষ্টিকোণ থেকে ভারত একটা গুরুত্বপূর্ণ দেশ, কারণ এই দেশের 2-3% বা 2/3 জনসংখ্যা কিন্তু হচ্ছে কৃষিকাজের সাথে কানেক্টেড। ওকে, তো এটা একটা প্রাথমিক কাজ হিসেবে যে ধরা হয়, মানে এটা একটা প্রাথমিক কাজ যা আমাদের বেশিরভাগ খাদ্য সামগ্রী উৎপাদন করে থাকে। তো খাদ্যশস্য ছাড়াও বিভিন্ন শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রিতে এগুলো কী করে, কাঁচামাল সরবরাহ সাহায্য করে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা পয়েন্ট পড়লাম। এরপরে যেগুলো বলছে যে, তো কৃষিভিত্তিক যে প্রকারভেদগুলো অ্যাকচুয়ালি কটা ভাগে মানে কীভাবে ভাগ করি বা কীরকমভাবে ভাগ করে থাকি। তো প্রথমত কৃষি আমাদের একটা প্রাচীন অর্থনৈতিক কার্যকলাপ। বিগত বছরগুলোতে প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যসমূহ, প্রযুক্তিসমূহের ব্যবহার এবং ব্যবহারিক জ্ঞান, সামাজিক সাংস্কৃতিক আচার আচরণের উপর ভিত্তি করে এগুলো একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসছে। এবং জীবিকা নির্বাহ থেকে বাণিজ্যিক ক্ষেত্র পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এর বিভিন্ন রকমের পদ্ধতি আমরা এখানে আলোচনা করব, যেগুলো অ্যাকচুয়ালি প্রচলিত আছে। তার মধ্যে চলে আসছে বলা হয় প্রিমিটিভ, প্রথমে চলে আসছে বলা হয় প্রিমিটিভ। এক নম্বরে যদি বলো যে বলা হচ্ছে যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। তো এই ধরনের বলা হয় কৃষি ব্যবস্থা, এটা ভারতের কিছু অংশে প্রচলিত আছে। ঠিক আছে, যেমন যেগুলো প্রারম্ভিক পদ্ধতিতে জীবভিত্তিক যে ছোট ছোট টুকরো জমির উপর আদিম কৃষি যন্ত্রপাতি, যেমন হচ্ছে খুরপি, দা এবং খননে সহায়ক লাঠির সাহায্যে এবং পরিবার অথবা সম্প্রদায়ের শ্রমের বিনিময়ে এই ধরনের কৃষিভিত্তিক আচরণগুলো যে ঠিক করা হয়ে থাকে। এবং এই ধরনের কৃষিগুলো মৌসুমি বৃষ্টিপাত, মাটির স্বাভাবিক উর্বরতা ক্ষমতা এবং ফসল উৎপাদনের পারিপার্শ্বিক অবস্থান পর্যাপ্ততার উপর ডিপেন্ড করে হয়ে থাকে। তার মানে আমরা প্রথম যেটা পড়ছি সেটা হলো প্রিমিটিভ কৃষিকালচার, যাকে বলা আদিম জীবিকা ভিত্তিক। তখন এখানে এক ধরনের যে পদ্ধতি ইম্পর্টেন্ট সেটা হলো কর্তন এবং দহন, যাকে বলা হয় বাংলাতে কর্তন দহন এবং ইংরেজিতে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন। এটা তোমরা দেখে থাকবে। এবং এক্ষেত্রে কী করা হয়, কৃষক এক টুকরো জমি পরিষ্কার করে তাতে পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য দানা শস্য ও অন্যান্য খাদ্যশস্য উৎপন্ন করে। ওকে, তো যখন মাটির উর্বরতা কমে যায় তখন সে এই স্থানটা পরিবর্তন করে এবং চাষের জন্য নতুন অন্য এক টুকরো জমি পরিষ্কার করে। এবং এই ধরনের স্থানান্তরের ফলে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে মাটির উর্বরতা পুনরায় বৃদ্ধি পায়। যেহেতু কৃষক সার কিংবা অন্যান্য কোনো আধুনিক কৃষি উৎপাদন ব্যবহার করে না, তাই এই ধরনের কৃষিতে উৎপাদনটা তুলনামূলক কম হয় এবং দেশের বিভিন্ন ভাগে এই ধরনের কৃষি বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখব কী কী নামে পরিচিত। যেমন এই ধরনের কৃষি উত্তর পূর্ব ভারত, যেমন হচ্ছে আসাম, মেঘালয়, যাকে বলা হয় নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদিতে ঝুম চাষ নামে পরিচিত, যাকে বলা হয় ঝুম। মণিপুরে কী নামে পরিচিত, পামলু। এইটা দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল। ছত্তিশগড়ে বাস্তার জেলায় আন্দামান নিকোবরের নাম হচ্ছে দীপা।
তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত এটা হলো দীপা। দীপা কোথায়? দীপা ছত্তিশগড়, এবং ছত্তিশগড়ের বাস্তার জেলা। এটা পামলু, এটা হলো ঝুম চাষ। ঝুম চাষ অ্যাকচুয়ালি মণিপুরে কিন্তু ঝুম চাষ নয়, মণিপুরে পামলু, ছত্তিশগড়ের বাস্তার জেলা এবং আন্দামান নিকোবরে হয়ে থাকে, দীপা নামে পরিচিত। তার মানে এখানে আমরা তিনটে দেখলাম। এছাড়া বলা হয় যে ঝুম চাষ, যেটাকে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন, এটা অ্যাকচুয়ালি কর্তন দহন পদ্ধতিতে সাধারণত মেক্সিকো, মধ্য আমেরিকায় কী নামে পরিচিত? মিল্কা। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড জিওগ্রাফিরও এখানে ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা জাস্ট এখান থেকে দেখে নেবো একবার। আমি জাস্ট এগুলোকে রাউন্ড করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হবে। তো এটা অ্যাকচুয়ালি মেক্সিকো এবং মধ্য আমেরিকা কী নামে পরিচিত? সেটার নাম মিল্পা। ভেনেজুয়েলায় কী নামে পরিচিত? ভেনেজুয়েলায় পরিচিত হচ্ছে কনুকো। কনুকো নামে পরিচিত কোথায়? ভেনেজুয়েলা। ব্রাজিলে কী নামে পরিচিত? ব্রাজিলে পরিচিত রোকা। মধ্য আমেরিকায় কী নামে পরিচিত? মসলে, মধ্য আমেরিকায়। ইন্দোনেশিয়ায় পরিচিত লদাং, এবং ভিয়েতনামে পরিচিত রে নামে পরিচিত। তাহলে আমরা এখান থেকে কতগুলো নাম দেখলাম? এখান থেকে যতগুলো নাম দেখলাম, যেমন এই যে প্রথমে আমাদের ভারতে কতগুলো নাম দেখবো, যেমন হচ্ছে নর্থ ইস্টের কয়েকটা স্টেট, যেমন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ডে ঝুম চাষ। মণিপুরে কী নামে পরিচিত? পামলু। ছত্তিশগড়ে বাস্তার জেলা এবং আন্দামান নিকোবরে এটা দীপা নামে পরিচিত। আবার এই যে ঝুম চাষ বা ঝুমিংটা, সেটা যথাক্রমে যে মানে বিভিন্ন দেশেতে কী কী নামে পরিচিত, যেমন মেক্সিকোতে কী নামে পরিচিত? মেক্সিকো এবং মধ্য আমেরিকা, যাকে সেন্ট্রাল বলা হয়, সেন্ট্রাল আমেরিকাতে পরিচিত মিল্পা নামে। ভেনেজুয়েলা যেমন হল ল্যাটিন আমেরিকার দেশ, ভেনেজুয়েলায় পরিচিত কি? কনুকো। ব্রাজিলে রোকা। মধ্য আফ্রিকায় মসলে, ইন্দোনেশিয়ার লদাং এবং ভিয়েতনামে রে পদ্ধতি। তার মানে এই সমস্ত দেশে প্রাচীন পদ্ধতিতে এখনও এই যে প্রিমিটিভ সাবস্টেন্সেস ফার্মিংটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এবার ভারতে আরও কয়েকটা আদিম কৃষি পদ্ধতি আছে, যেমন মধ্যপ্রদেশে কী নামে পরিচিত? মধ্যপ্রদেশের দাহিয়া। এই কোশ্চেনটা এই বছর এসছে এবং এই আপকামিং এক্সামিনেশনেও এখানে আসবে। এগুলো তোমার আরপি কনস্টেবল, এছাড়া ওই টেকনিশিয়ানের কোশ্চেনও এগুলো দেখা গিয়েছে যে দাহিয়া কোন জায়গায় ঝুম চাষ বা প্রিমিটিভ সাবস্টেন্স ফার্মিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন অন্ধ্রপ্রদেশে পদু বা পেন্ডা। তো এই মধ্যপ্রদেশে এটার অ্যাকচুয়ালি দুটো নাম, একটা বলা হয় বেবর অথবা দাহিয়া। অন্ধ্রপ্রদেশে কী নাম? পদু বা পেন্ডা। অন্ধ্রপ্রদেশের নাম পদু অথবা পেন্ডা। উড়িষ্যার কী নাম? উড়িষ্যার নাম পামাদাবি অথবা কোমান অথবা বোরিঙ্গা বলা হয়। বোরিঙ্গা, কোমান বা বোরিঙ্গা মানে উড়িষ্যাতে দাবি। পামাদাবি উড়িষ্যা এবং বোরিঙ্গাও বলা হয়। তারপরে চলে আসছে পশ্চিমঘাটে কী নামে পরিচিত? কুমারী। আশা করি তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হবে। এবং দক্ষিণ পূর্ব রাজস্থানে কী নামে পরিচিত? ভালরে, ভল্টরে, অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব রাজস্থানে। এবং হিমালয় অঞ্চলে কী নামে পরিচিত? সেটাকে বলা হয় খিল। ঝাড়খণ্ডে কুরুয়া এবং উত্তর পূর্বাঞ্চলে ঝুম নামে পরিচিত। তার মানে টোটালি আমরা এই যে টোটাল প্রিমিটিভ যে এটা বললাম, প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এর টোটাল নামগুলো আমরা দেখলাম। এখানে অনেক কটা নাম আছে যেগুলো কিন্তু মনে রাখার মতোই। সুতরাং এগুলো তোমরা পড়তে যে ঠিক নোট ডাউন করে নিতে পারো। এগুলো কিন্তু আপকামিং পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি, কারণ এগুলো তো এসছিল আরবি কনস্টেবল এক্সামিনেশন। যেমন এইখানে একটা লোকেশনে একটা দেখানো হয়েছে, চিত্র দেখানো হয়েছে, যেখানে একটা জমিতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, স্ল্যাশ অ্যান্ড বার্নিংয়ের মধ্যে পরিচয় পড়ে। এর ফলে কি হচ্ছে? ওই যে কার্বনগুলো উৎপন্ন হচ্ছে, মানে ছাইগুলো, সেগুলো মাটির সাথে যে ঠিক মিশে যাচ্ছে, গিয়ে মাটির উর্বরতা শক্তি আবার ফিরে পাচ্ছে, আবার সেখানে চাষবাস হয়। যাই হোক, তো এই পদ্ধতি এখনও এইগুলো প্রচলিত আছে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বিভিন্ন স্টেটে এইগুলো পরিচিত হয়। যেমন এখানে তো এই বিভিন্ন নামগুলো, যেমন মধ্যপ্রদেশে দাহিয়া, অন্ধ্রপ্রদেশে পদু, উড়িষ্যায় পামাদাবি অথবা কোমান অথবা বোরিঙ্গা, পশ্চিমঘাটে কুমারী, দক্ষিণ পূর্ব রাজস্থানে ভালরে অথবা ভল্টরে, হিমালয় অঞ্চলে খিল, ঝাড়খণ্ডে কুড়ুয়া এবং উত্তর পূর্বাঞ্চলে ঝুম নামে পরিচিত। এরপরে বলা হচ্ছে যে যথাক্রমে যে এই আসামে যথাক্রমে যে দিপুরা একটা সীমান্তে, মানে আসামের দিপু সীমান্তে একটা ছোট গ্রাম আছে রিঞ্ঝা। তার এখানে পরিবেশ, এটা সম্পর্কে জানা দরকার নেই, এটা একটা জাস্ট এক্সপ্লানেশন দিচ্ছে, সেটা আমরা দেখবো না। আমরা যেটা দেখবো এর পরেরটা কি, প্রথমেরটা ছিল যে আদিম প্রকৃতির চেয়ে চাষবাস, তারপরে চলে আসে ইনটেনসিভ। তো এটা চলে আসে সেকেন্ড চাষবাস পদ্ধতি, সেটা হলো ইনটেনসিভ। এটা খুবই ইনটেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং। এখানে কি হয়? জমির উপর জনসংখ্যার চাপ বেশি এবং এই ধরনের কাজ করা হয়। যেখানে জমির উপর জনসংখ্যার চাপ বেশি, সেখানে ইনটেনসিভ চাষ করা হয়। এতে কি হয়? এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে
নিবিড় শ্রমযুক্ত কৃষি, যেখানে অধিকতর ফলন পাওয়ার জন্য জৈব রাসায়নিক উপাদান এবং জলসেচ অধিক মাত্রায় ব্যবহৃত হয়। একে বলা হয় ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং। যদিও এগুলো অ্যাকচুয়ালি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অধিকার হয়, কারণ পরবর্তী প্রজন্মের মধ্যে জমি বন্টনের ফলে জমির আকার ছোট হতে থাকে এবং অলাভজনক হতে থাকে। তথাপি আয়ের বিকল্প পথ না থাকায় কৃষকরা জীবন ধারণের জন্য সীমিত এই জমিতে অধিকতম ফসল পেতে অনবরত চেষ্টা করে এবং এভাবে কৃষি জমির উপর খুব চাপ পড়ে যায়। তার মানে এখান থেকে আমরা পড়ে নিলাম ইন্টেন্সিভের পরে পড়লাম প্রথমটা পড়লাম যে বলা হয় প্রিমিটিভ, তারপরে পড়লাম ইন্টেন্সিভ ফার্মিং, যাকে বলা হয় যে নিবিড় চাষবাস পদ্ধতি, এবং এটা অ্যাকচুয়ালি উত্তরাধিকার প্রাপ্ত সূত্র হয়ে থাকে। মানে এটা একটা রাইট অফ ইনহেরিটেন্স বলা হয়। রাইট অফ ইনহেরিটেন্সের একটা ব্যাপার থেকে যাচ্ছে এখানে। তাহলে অনেক সময় কোশ্চেন আসতে পারে রাইট অফ ইনহেরিটেন্স, যে রাইট অফ ইনহেরিটেন্সের ব্যাপার এখানে কোথায় থাকে, ইনহেরিটেন্স। তারপরে চলে আসছে বলা হয় বাণিজ্যিক কৃষি ব্যবস্থা, যেমন হচ্ছে কি কমার্শিয়াল কৃষি। তো এক্ষেত্রে কি হয়, এ ধরনের মানে কৃষিকাজের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে যে এটা অধিক মাত্রায় আধুনিক উপাদান অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ, যাকে বলা হয় যে HYV হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, এবং রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়। কৃষির বাণিজ্যকরণের স্তর অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় হরিয়ানা, পাঞ্জাবে ধান বাণিজ্যিক শস্য, কিন্তু উড়িষ্যায় এটা একটা জীবিকা ভিত্তিক শস্যের মধ্যে পড়ে। তাহলে হরিয়ানা এবং পাঞ্জাবে যেমন ধান একটা বাণিজ্যিক শস্য, কিন্তু ওড়িশায় এটা একটা জীবিকা ভিত্তিক শস্যের মধ্যে পড়ে। ওড়িশা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জীবিকা নির্ভীক যেমন বলা হয় তেমন বাণিজ্য তো হয়ে থাকে। যাই হোক, তো এছাড়া এরপরে যেটা আমরা দেখবো সেটা যেরকম যে এই বাণিজ্যিক শস্যের মধ্যে আবার প্ল্যান্টেশনও পড়ে যাচ্ছে। ঠিক আছে, প্ল্যান্টেশন এটা এক ধরনের বাণিজ্যিক কৃষির মধ্যে পড়ে। প্ল্যান্টেশন মানে বাগিচা চাষ, বাগিচা চাষ সম্পর্কিত শুধুমাত্র যে এ ধরনের একটা কৃষিতে কী হয়ে থাকে যে বিশাল জমিতে যতক্ষণ ফসল ফলানো হয় এবং কৃষি এবং শিল্পের মধ্যে বাগিচার একটা আন্তঃসম্পর্ক রয়েছে। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ইন্টারফেস রয়েছে কোন ধরনের এতে, তখন বলা হয় বাগিচা বা যাকে বলে প্ল্যান্টেশন। এর অ্যাকচুয়ালি একে বলা হয়ে থাকে প্ল্যান্টেশন প্ল্যান্টেশন এর মধ্যে পড়ে। প্ল্যান্টেশন মানে বাগিচা চাষ, প্ল্যান্টেশন হচ্ছে বাগিচা চাষ, এর মধ্যে পড়ে। একটা বড় জমিতে চাষবাস করা হয়ে থাকে। এটা এক ধরনের কমার্শিয়াল এগ্রিকালচারের মধ্যে পড়ে যাচ্ছে বা ফার্মিংয়ের মধ্যে পড়ছে। যেমন এখানে বলা হয়েছে যে এক্ষেত্রে কী হয়, ব্যাপক অঞ্চল জুড়ে অত্যাধুনিক মূলধন ব্যবহৃত হয় এবং অত্যধিক মূলধনটা এখানে ব্যবহৃত হয় এবং বহিরাগত শ্রমিকের সহায়তা নেওয়া হয়, সেখানে করা হয়। উৎপাদিত সমস্ত ফসল নির্দিষ্ট শিল্প কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বেশ, হয়ে গেল। এরপর ভারতের যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, যেমন এই ভারতের সাউথ ইন্ডিয়ার দিকে যে কলা গাছ চাষ করা হয় অঞ্চলের পর অঞ্চল জুড়ে, উত্তর পূর্বে যে বাঁশ চাষ করা হয়, এখানে কী হয়, এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল হিসেবে ব্যবহৃত হয়। মানে এটা এটা অ্যাকচুয়ালি প্ল্যান্টেশন বলা হয়, যেখানে একটা বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে। তার মানে আমি আশা করি এই জিনিসগুলো বোঝাতে পারছি যে বাগিচা প্ল্যান্টেশনটা কী। যে বাগিচা প্ল্যান্টেশনের জন্য মেন জিনিস দরকার হয়, একটা বিশাল এলাকা জুড়ে হয়, বিশাল জমিতে এটা চাষ হয়ে থাকে, এখানে অত্যধিক মূলধন ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং বহিরাগত শ্রমিকেরাও এখানে সহায়তা করে থাকে। এখানে মানে অ্যাকচুয়ালি যাকে বলা হয় যে মাইগ্রেন্ট লেবার্স, এখানে অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার অনেক সময় কোশ্চেন আসতে পারে যে মাইগ্রেন্ট লেবার এর মধ্যে কোন ধরনের চাষির এর মধ্যে হয়ে থাকে, তখন বলতে হবে যে কমার্শিয়াল প্ল্যান্টেশন। মানে প্ল্যান্টেশন যেহেতু একটা কমার্শিয়ালের মধ্যে পড়ে, এখানে মাইগ্রেন্ট লেবারের ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায়। কোথায়, একমাত্র আগে দুটোর মধ্যে ছিল না। আগের ওই ইন্টেন্সিভ আর কমার্শিয়াল প্রিমিটিভ আর ইন্টেন্সিভের মধ্যে ছিল না, বাট কমার্শিয়ালের মধ্যে কিন্তু মাইগ্রেন্ট, মানে এখানে তাহলে দেখা যাচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যেগুলো, সেটা হচ্ছে কি প্ল্যান্টেশনের মধ্যে প্রথমে মাইগ্রেন্ট লেবার, এখানে বিশাল জমি দেখা যাচ্ছে। ঠিক আছে, জমির পরিমাণটা বেশি, অত্যধিক পরিমাণে মূলধন, মানে ক্যাপিটালটা একটা লার্জ ক্যাপিটাল ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এখানে একটা লার্জ ক্যাপিটাল ব্যবহৃত হচ্ছে, ক্যাপিটালটা হাই। তারপরে ওই মাইগ্রেন্ট লেবারের ব্যাপারটা দেখা যাচ্ছে। যাই হোক, মোটামুটি এগুলো হলো। তারপরে চলে আসছে ভারতের এই যে বাগিচা কৃষিকাজ বা কৃষিজাত ফসলগুলোর মধ্যে কী কী পড়ে। চা, কফি, রাবার, আখ, কলা, বাঁশ, এই বাঁশটাও পড়ে। যাই হোক, আসাম এবং উত্তরবঙ্গে চা, কর্ণাটকে যথাক্রমে যে কফি, এগুলো বাগিচা ফসলের মধ্যে অন্যতম বাগিচা ফসল। উত্তরবঙ্গ বলতে আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ।
এছাড়া বাগিচা কৃষিতে সাধারণত বিক্রয়ের জন্য ফসল উৎপন্ন করা হয়, সাধারণত বিক্রয় করার জন্য ফসল উৎপন্ন করা হয়। এবং এর জন্য বাগিচা কৃষি উন্নতির প্রকল্পে বাগিচা অঞ্চল, প্রক্রিয়াকরণ, শিল্প কারখানা, বাজারের সাথে যুক্ত পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, ওই যে কানেকশনগুলো বলা হয় যে ওদের যে অনেক থাকে যে ঠিক প্রসেসিং ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে, তা সেই জন্য ওদের প্ল্যান্টেশনে ওই ইম্পর্টেন্ট এখানে একটা রোল পালন করে থাকছে কারা, সেটা অ্যাকচুয়ালি ওই ওই রাস্তাঘাট, শিল্প কারখানা ইত্যাদি তাই হোক। তারপরে চলে আসছে বলা হয় শস্যের ধরনের উপরে যে আমরা চাষবাসগুলো করে থাকবো সেগুলোর উপর, যেমন যাকে বলা হয় যে হচ্ছে ক্রপিং ভ্যারাইটি। তো এই ক্রপিং ভ্যারাইটিতে আমরা ডাইরেক্ট চলে আসছি এখানে ওই খাদ্যশস্য এবং খাদ্যশস্য যেমন তন্তু এবং সবজি, ফসল, মশলা, আচার ইত্যাদি অন্তর্ভুক্ত। ভারতের শস্যকে 3টে ভাগে ভাগ করা হয়। 3টে ঋতু আছে ভারতের শস্য চাষের, একটা রবি, একটা খারিফ, একটা জায়দ। এখানে একটা ইম্পর্টেন্ট এটা এই কারণে, এখানে কোন ধরনের ঋতুতে কোন কোন ফসল চাষ হয় সেটা খুব ভালো করে জানতে হবে। যেমন হচ্ছে রবি শস্য শীতকালে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বপন করা হয়, ওকে। আর গ্রীষ্মকালে এপ্রিল থেকে জুনের মধ্যে ফসল তোলা। এগুলো দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আসবে যে কোন টাইমে ইয়ে করা হয়, প্ল্যান্টেশন করা হয়, কোন টাইমে হচ্ছে এদেরকে তোলা হয়। এগুলোতে ডাইরেক্ট কোশ্চেন আসবে একদম। যে ওই হারভেস্ট করা হয়, মানে তোলা মানে হারভেস্ট করা, এটা হচ্ছে যে ঠিক আছে বলা হয় রোপণ করা হয়, শোন করা হয়। তাহলে রবি শস্যগুলোর মধ্যে কী কী হলো, তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর হচ্ছে এদেরকে ফসলগুলোকে বপন করা হয়, মানে শোন করা হয়। আর হারভেস্ট করা হয় কবে, এপ্রিল থেকে জুনের দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আসবে একদম, আসবে। এবং তারপরে যেটা হচ্ছে তার যে রবি শস্যগুলোর মধ্যে গম, বার্লি, মটর, ছোলা, সরিষা ইত্যাদি গুরুত্বপূর্ণ ফসল এর মধ্যে পড়ে। যাই হোক, যদিও ভারতের বৃহৎ অংশে এই ফসলগুলো মোটামুটি বৃহৎ অংশে উৎপন্ন হয়ে থাকে, তথাপি দেশের উত্তর এবং উত্তর পশ্চিম রাজ্যসমূহ যেমন পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, যেগুলো অ্যাকচুয়ালি উত্তরে রয়েছে, অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ, গম এবং অন্যান্য রবি শস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে যথাক্রমে যে নাতিশীতোষ্ণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সংঘটিত হওয়ার জন্য বৃষ্টিপাত এরূপ ফসলে অধিক সহায়ক করে থাকে, যেহেতু এবং মাঝে মাঝে দেখা যায় না যে পশ্চিমী ঝঞ্ঝা হয়, তার জন্য এদেরকে বেশ সহায়তা করে থাকে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ এবং রাজস্থানের কিছু অংশে সবুজ বিপ্লবের ফলাফল দেখা গিয়েছে। অ্যাকচুয়ালি যদি বলে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা যে ঠিক সবুজ বিপ্লব কোন সালে হয়েছিল, 1961 থেকে 1966-এর মধ্যে হয়েছিল। থার্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে হয়েছিল পরে, এটা থার্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে পড়ে। ঠিক আছে, হয়ে গেল। এবারে এরপরে যেটা হচ্ছে উল্লেখিত এই রবি শস্যগুলো এখানে রয়েছে, মানে এগুলো আমরা দেখলাম। এরপরে যেটা চলে আসছে সেটাকে বলা হয় খারিফ ফসল। তো খারিফ ফসল কি? খারিফ ফসল অন্য কিছুই নয়, যে বিভিন্ন অংশে মানে খারিফ শস্য দেশের বিভিন্ন অংশে মৌসুমি বৃষ্টিপাতের উপর আগমনের সাথে সাথে বপন করা হয়। যেমন যতক্ষণ আমাদের দেশে মানে হয় বর্ষাকালটা যে টাইমটাতে হয়ে থাকে আর কি, তার উপরে টাইম পিরিয়ড করে করা হয়। ঠিক আছে, যেমন অ্যাকচুয়ালি এই ফসলগুলো কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে, এবং এই ফসলগুলো মোটামুটি কাটা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। আর বৃষ্টির উপর ডিপেন্ড করে এগুলো করা হয়। যেমন ওই যে জুন জুলাই মাসের দিকে অ্যাকচুয়ালি এগুলো হয়ে থাকে। তো কোথাও যে অ্যাকচুয়ালি জুনের 5-6 তারিখ থেকে অ্যাকচুয়ালি হয় আমাদের এখানে, মানে 15 তারিখ থেকে জুনের 4-5 থেকে শুরু করে বর্ষার আগমন হয়ে থাকে। তো এই সেই টাইম পিরিয়ডের মধ্যে এগুলোকে যেটি বপন করা হয়, যেহেতু আমাদের সব স্টেটে এক সময় বৃষ্টি হয় না, সেই জন্য সেই টাইম পিরিয়ডটার উপর ডিপেন্ড করে। বাট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ফসলটা কাটাকাটি হয়ে যায়। এর মধ্যে কী কী পড়ে, যেমন ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, অড়হর, মুগ, উড়দ, তুলা, পাট, বাদাম, সোয়াবিন ইত্যাদি এর মধ্যে পড়ে যায়। এছাড়া কয়েকটা ধান উৎপাদক অঞ্চলের মধ্যে কী কী রয়েছে, আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল অঞ্চল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহারে যথাক্রমে যে কোঙ্কণ উপকূল এখানে গুরুত্বপূর্ণ, সহ কোঙ্কণ উপকূল। তো উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন কোঙ্কণ উপকূল, এছাড়াও রয়েছে কোঙ্কণ উপকূল। ইতিমধ্যে পাঞ্জাব এবং হরিয়ানায় গুরুত্বপূর্ণ ফসল। প্রতি বছর আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় 3 ধরনের ধান উৎপন্ন হয়, সেগুলো কি আউশ, আমন, বোরো। তো এই আউশ, আমন, বোরো যথাক্রমে এই 3 ধরনের ধানই উৎপন্ন হয়ে থাকে আমাদের এই মানে প্রতি বছর আসাম, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। যাই হোক, এরপরে চলে আসছে রবি এবং খারিফ ফসলের মানে এই ঋতু টাইম পিরিয়ডের মাঝখানে এক ধরনের স্বল্প দৈর্ঘ্যের একটা রয়েছে, যাকে বলে ঋতু, যাকে বলে জায়েদ নামে পরিচিত। এই জায়েদ কি? জায়েদ হচ্ছে যথাক্রমে তরমুজ, খরমুজ, শশা, সবজি এবং বিভিন্ন ধরনের পশু খাদ্যগুলো এই সময় এতে করা হয়। যেমন আখ উৎপাদনে প্রায় 1 বছর প্রায় সময় লেগে যায়। ঠিক আছে, তো
তা মোটামুটি আমরা এখান থেকে দেখলাম এইগুলো। এবারে যেগুলো প্রধান ফসল সেগুলো সম্পর্কে দেখব। যেমন হচ্ছে ধান, যে ঠিক মেজর ক্রপস যাকে বলা হয়। তো মৃত্তিকা এবং মৃত্তিকা বৈচিত্র্য, জলবায়ু এবং চাষ পদ্ধতি উপর ভিত্তি করে যথাক্রমে আমরা নানা রকমের ফসল জন্মায়। যেমন ভারতের মধ্যে ধান, গম, মিলেট, ডাল, চা, কফি, আখ, তৈলবীজ, তুলো, পাট ইত্যাদি রয়েছে। যেমন যদি বলা হয় ধান, তো ধান ভারতের অধিকাংশ লোকের প্রধান খাদ্যশস্যগুলোর মধ্যে পড়ে, ঠিক আছে। এবং চীনের পর আমাদের দেশে উৎপাদনে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ধান উৎপাদনে। এটা প্রায় খারিফ শস্য, যা 25 ডিগ্রি সেলসিয়াস অধিক উচ্চ তাপমাত্রা এবং 100 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত সমূহ বলতে হবে যে এই আর্দ্রতার এবং প্রয়োজন হয়ে থাকে। তো মানে ব্যাপারটা কী দেওয়া হয়, এর কন্ডিশনগুলো হলো যে এটা খারিফ শস্য, যা 25 ডিগ্রি সেলসিয়াস অধিক টেম্পারেচার দরকার, 100 সেন্টিমিটার অধিক বৃষ্টিপাত দরকার এবং উচ্চ আর্দ্রতারও প্রয়োজন হয়। স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যথাক্রমে কী করে চাষ করা হয়, জলসেচের মাধ্যমে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষ করা হয়, যাকে বলা হয় যে ওই ইরিগেশন পদ্ধতির মাধ্যমে, ওই খাল কেটে বা করে। এই ধান উত্তর এবং উত্তর পূর্ব ভারতের সমভূমি, উপকূল অঞ্চল, বদ্বীপ অঞ্চলে জন্মায়, ঠিক আছে। এবং এখান থেকে এই ডাইরেক্ট কোশ্চেন আসতেই পারে যে কোন কোন অঞ্চলে জন্মায়। আর স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেমন হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি জায়গায় এবং উত্তরপ্রদেশের পশ্চিমবঙ্গ, এইসব জায়গাতে বৃষ্টিপাত অতটা হয় না। এবং রাজস্থানের কিছু অংশ, এই যে রাজস্থান রয়েছে, এবং এই রাজস্থানের কিছু অংশে কী হয়, এগুলো যত কমেছে ওই জলসেচের মাধ্যমে যত কমেছে ধান চাষ করা হয়। যেমন এখানে এই দেখানো হয়েছে এই যে ভারতের ধান উৎপাদনের অঞ্চলগুলো, এখানে এই যেগুলো এই যে মার্কসগুলো দেওয়া আছে, এগুলো হলো মুখ্য অঞ্চল। এই যে এই অংশগুলো, এই যে বদ্বীপ অংশগুলো, এগুলো হলো মুখ্য অঞ্চল। এখানে ধান উৎপাদনটা বেশি হয়। আর গৌণ অঞ্চলগুলো মাঝখানে যে ছোটো ছোটো অঞ্চলগুলো রয়েছে, যাই হোক উপরেও রয়েছে। আর এরপরে যেটা আমরা দেখবো সেটা ওই ধানের যে এটা যাচ্ছিলাম, যে ওই যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেই সমস্ত অঞ্চলে কী হয়, খালের মাধ্যমে ঘন জল এবং নলকূপের সাহায্যে জলসেচের মাধ্যমে ধান উৎপন্ন করা হয়ে থাকে। এরপরে যেটা চলে আসছে সেটা হলো গম উৎপাদনটা কীরকমভাবে পড়বো আমরা, যে গম ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য, ঠিক আছে। তো যেহেতু দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য, এটা অ্যাকচুয়ালি চাষ হয় প্রধানত উত্তর পশ্চিম ভারতে। উত্তর পশ্চিম ভারতে একটা বিশাল অংশ জুড়ে গম চাষ হয়ে থাকে, ঠিক আছে। এবং এটা অ্যাকচুয়ালি রবি শস্যের মধ্যে পড়ে। এটা উৎপাদনের জন্য শীত ঋতু এবং ফসল পাকার সময় উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন হয়। তো এটা উৎপাদনের জন্য 50 সেন্টিমিটার থেকে যে ঠিক 75 সেন্টিমিটার মতো বৃষ্টি দরকার হয়। মানে 100 সেন্টিমিটারের অধিক বৃষ্টি যেমন হচ্ছে ধানের ক্ষেত্রে হয়ে থাকে, বাট এর ক্ষেত্রে কিন্তু ততটা বৃষ্টির দরকার হয় না, 75 থেকে 75 মতো দরকার হয়। এবং দেশে দুটো গম উৎপাদক অঞ্চল আছে, এইটা খুব ইম্পর্টেন্ট জানতে হবে। সেটা কি, একটা উত্তর পশ্চিম ভারতের গঙ্গা শতদ্রু সমভূমি অঞ্চল, আর এটা বলা হয় দাক্ষিণাত্য, বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। এবং দেশের গম উৎপাদক অঞ্চলগুলোর মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মানে যেটা অ্যাকচুয়ালি উত্তর পশ্চিম ভারতের গঙ্গা শতদ্রু এবং মধ্যপ্রদেশের অঞ্চলটা খুবই উল্লেখযোগ্য, ঠিক আছে। দাক্ষিণাত্যেও গম চাষ হয়ে থাকে, বাট অতটা এই পরিমাণে হয় না। যাই হোক, তারপরে যেটা চলে আসছে যে ওই গমের পরে এই যে গম চাষের এটা দেওয়া হয়েছে, যাই হোক তারপরে চলে আসছে বলা হয় মিলেটস বর্তমানে ইম্পর্টেন্ট এই কারণে, মানে কেন্দ্রীয় সরকার থেকে এই মিলেট উৎপাদনের জন্য অনেক কিছু ইনভেস্ট করছে, সেখানে অনেক যেগুলো স্কিম নিয়ে আসছে যেগুলো, যাই হোক। তো ভারতে জোয়ার, বাজরা এবং রাগিকে একসাথে বলা হয় মিলেট। এই জোয়ার, বাজরা এবং রাগিকে একসাথে বলা হয় মিলেট। এই ফসলগুলো যে রকমের কোর্স শস্যরূপে ব্যবহৃত হয়, এবং এগুলো পুষ্টিগত মূল্য অধিক মাত্রা। এই পুষ্টিগত মূল্যের জন্যই এখন এদের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন উদাহরণের মধ্যে রাগি যদি বলি, রাগির মধ্যে কিন্তু থাকে লোহা, ক্যালসিয়াম এবং অন্যান্য স্বল্পমাত্রিক যেগুলো রয়েছে, যাকে বলা হয় যে ওই মাইক্রো নিউট্রিয়েন্ট, যেগুলো যেমন মাইক্রো নিউট্রিয়েন্ট, পুষ্টি এবং ফাইবার্স থাকে, যাকে বলা হয় ভুসি থাকে। অঞ্চল এবং উৎপাদনের পরিপ্রেক্ষিতে জোয়ার যেটাকে বলা হয়, জোয়ার হলো তৃতীয় গুরুত্বপূর্ণ শস্য। মানে ধান, গমের পরে জোয়ার হচ্ছে 3 নম্বরে। সবকটা কিন্তু মিলেটের মধ্যে পড়ে, ঠিক আছে। এবং এই ফসলটা যতক্ষণ উৎপাদন বৃষ্টিপাতের উপর ডিপেন্ডেবল। অধিকতর আর্দ্র অঞ্চলে এই ফসল চাষ করা হয় এবং এই কারণে ফসল উৎপাদনে জলসেচের প্রয়োজন হয় না। আর যদি বলা হয় যে প্রধান জোয়ার উৎপাদক যে অঞ্চলগুলো, তার মধ্যে কী পড়ছে, মহারাষ্ট্র, কর্ণাটক, মানে অধিক বৃষ্টিপাত অ্যাকচুয়ালি অঞ্চলগুলোতেই চাষ করা হয়। এখানে যে সব জায়গাতে হয়ে থাকে তা না, জোয়ার চাষ করা এই 4টে স্টেটে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, ব্যাস। এরপরে যেটা চলে আসে বাজরার জন্য বেলে মাটি দরকার হয়, আবার অগভীর কৃষ্ণ মৃত্তিকা ভালো জন্মায়। বেলে মাটিও হতে পারে, আবার অগভীর কৃষ্ণ মৃত্তিকা মানে কালো মৃত্তিকা জন্মায় যেরকম বাজরা প্রথমত রাজ্যগুলো হলো রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, এই চারটে স্টেট। যেমন ওদিকে আমরা জোয়ারটা দেখলাম মহারাষ্ট্র, কর্ণাটক
পাশাপাশি অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশ, ঠিক আছে, চারটে, দুটো প্রদেশ, একটা মহারাষ্ট্র কর্ণাটক, আর এখানে রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা। আর রাগিটা চাষ করা হয় শুষ্ক অঞ্চলে। তার মানে এখান থেকে আমরা তিনটে জিনিস বললাম। একটা ফার্স্টেরটা কি বললাম? ফার্স্টে বললাম জোয়ারটা চাষ করা হয় যথাক্রমে যে ওই যেখানে অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হয় সেসব অঞ্চলে, মানে অধিক আর্দ্র অঞ্চলে জোয়ার চাষ করা হয়, এটা হলো জোয়ার। তারপরে চলে আসে বেলে মাটি এবং অগভীর কৃষ্ণ মৃত্তিকা। বেলে মাটিতে চাষ করা হয় বাজরা। আর রাগির জন্য দরকার হয় শুষ্ক অঞ্চলে একটা ফসল হলো কি রাগি হলো যখন শুষ্ক অঞ্চলে একটা ফসল। সেই জন্য ওই রাগিতে যরকমে আবার রাগির পুষ্টিমূল্যগুলো কিন্তু আবার অনেক বেশি, যেমন লোহা, ক্যালসিয়াম, অন্যান্য মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকে। অ্যাকচুয়ালি ওই স্বল্প মানে হচ্ছে কি হবে, বলা হয় যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো থাকে। যাই হোক, এবারে এর মধ্যে ইম্পর্টেন্ট এটাই হলো যে রাগি শুষ্ক অঞ্চলে একটা ফসল হয়ে থাকে, এবং যেটা অ্যাকচুয়ালি কি হয়, এবং লাল কালো বালিময় দোআঁশ এবং অগভীর কালো মৃত্তিকাতেও এটা জন্মাতে দেখতে পাওয়া যায়, এবং অগভীর কালো মৃত্তিকাতেও ভালো জন্মায়। এবং রাগি উৎপাদক রাজ্যগুলোর মধ্যে কী কী হলো? কর্ণাটক, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশের প্রধান। তার মানে আমরা এখান থেকে ওই টোটাল এটা দেখে নিলাম যে এই যে মিলেট জাতীয় খাবার, তাহলে মিলেট জাতীয় তিনটে হয়ে থাকে: জোয়ার, বাজরা, রাগি। জোয়ার উৎপাদন করা হয়ে থাকে যেখানে জোয়ার অ্যাকচুয়ালি চাষ হয় কোথায়? জোয়ার অ্যাকচুয়ালি চাষ হয় যেসব অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যেই আমরা এই যে অঞ্চলটা দেখলাম, যেমন হচ্ছে কি মানে এর জন্য জলসেচের প্রয়োজন হয় না, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। তারপরে বাজরা, বেলেমাটি, অগভীর কৃষ্ণ মৃত্তিকা চাষ হয় যেমন রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা। আর রাগিটার জন্য শুষ্ক অঞ্চল দরকার হয়, লাল কালো বালিময় দোআঁশ মাটি, অগভীর মাটিতে জন্মায়, এবং কর্ণাটক, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ উল্লেখযোগ্য। এরপরে যেটা চলে আসছে বলে ভুট্টা বা মেইজ। ভুট্টা একটা কিন্তু অন্যান্য খাদ্যশস্যের মধ্যে যেমন পড়ে, আবার এটা অ্যাকচুয়ালি পশুখাদ্যের মধ্যেও পড়ে। তো এটা অ্যাকচুয়ালি খারিফ ফসলের মধ্যে পড়ে, যার উৎপাদনের জন্য 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন হয়। এবং এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি মানে পুরনো পলি মাটিতে ভালো জন্মায়, যাকে বলা হয় যে ওল্ড টাইপের যে মাটিগুলো হয়, ভাঙ্গার টাইপের মাটিতে জন্মায়। তো যেমন হচ্ছে কি বিহারে এরা রবি ফসলেও এটা চাষ করা হয়। এটা খারিফ ফসলের মধ্যে পড়লেও এটা যতক্ষণে যে রবি ফসলের মধ্যেও বিহারে চাষ করা হয়ে থাকে, ঠিক আছে। আবার আধুনিক উপাদান যেমন এইচআইভি বীজগুলোর সাহায্যে এবং রাসায়নিক জলসেচের সাহায্যে এর উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। সাধারণত ভুট্টা চাষ করা হয় কোন কোন রাজ্যে? কর্ণাটক, উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ। তার মানে ভুট্টা বা মেজ কিন্তু খারিফ ফসলের মধ্যে পড়ছে, ঠিক আছে। খারিফ ফসলের মধ্যে এটা কিন্তু মেন পয়েন্ট, এটা। তাছাড়াও একে কিন্তু মানে জলসেচের মাধ্যমে বা উন্নত ধরনের বীজের সাহায্যে একে শীতকালেও চাষ করা হয়ে থাকে। এরপর যেটা ছিল ডালটা কিন্তু, এবং ডালের অনেক কটা ভ্যারাইটি আছে, সেটা আমরা দেখব। বিশ্বে ভারত বৃহত্তম ডাল উৎপাদক দেশ তথা উপভোক্তা দেশ, এবং নিরামিষ যে খাদ্যশস্য রয়েছে সেখানে ডাল বলা হয় যে প্রোটিনের সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে। ভারতের বিভিন্ন ডাল চাষ করা, যেমন উড়াদ, মুগ, মুসুর, মটর, ছোলা ইত্যাদি রয়েছে। যেমন হচ্ছে গিয়ে উড়াদ মানে ওই বলা হয়, উড়াদ ডাল মানে হচ্ছে কি অড়হর টাইপের যাকে বলা হয়, তো অড়হর টাইপের। যাই হোক, এর মধ্যে যেটা আমরা দেখব সেটা কি, যে খারিফ ফসলগুলো মধ্যে যেগুলো অ্যাকচুয়ালি যে সমস্ত ডালগুলো খারিফ চাষ করা হয়, খারিফ শস্য হিসেবে যে ডালগুলো চাষ করা হয়, তার মধ্যে দেখব সেগুলো হচ্ছে অড়হর, যাকে বলা হয় অড়হর ডাল। এগুলো খারিফ শস্য, যাকে বলা হয় টুর হিসেবে ব্যবহার করা হয়, তারপরে উড়দ বা বলা হয় উর্দ, যাকে বলা হয় অ্যাকচুয়ালি ওই যে ব্ল্যাক গ্রাম, যেটা কালো ধরনের যে ডালটা হয়। আচ্ছা, মুগ ডাল, যাকে বলা হয় গ্রিন গ্রাম মুগ ডাল। লোবিয়া বলে এক ধরনের ডাল হয়, যেটাকে বলা হয় যে উড়দ, মানে যেটা অ্যাকচুয়ালি ওই এর মধ্যে পড়ে,
ওটাকে বলা হয় কাউপি সামথিং জাতীয় কিছু বলা হয়, কাউপি, কাউপি জাতীয় এক ধরনের, কাউপি বলা হয়। আর রয়েছে কুলটি, কুলটি এক ধরনের ডাল হয় যেটা অ্যাকচুয়ালি এগুলো খারিফ শস্য হিসেবে চাষ করা হয়, ঠিক আছে। আর এই যে যেমন এখানে আমরা দেখলাম উড়দ, মুগ, মুসুর, মটর, ছোলা, যদি আমরা এখান থেকে দেখি বলা হয় যে মটরটা কিন্তু হচ্ছে এর মধ্যে পড়ে, মটরটা কিন্তু হচ্ছে রবি শস্যের মধ্যে পড়ে। আর ছোলা মানে গ্রাম যেটাকে বলা হয়, এই যে ব্ল্যাক গ্রাম, গ্রিন গ্রাম, ছোলা জাতীয় যেগুলো এ হয়। আর এই তিনটে যেমন হচ্ছে কি উড়দ মানে হচ্ছে ওই এর মধ্যে পড়ে, উড়দ মানে হচ্ছে উড়দ, মুগ, মুসুর, মুগ মুসুর, এটাকে বলা হয় মুগ, মুগ, মুগ মুসুর ডাল যেটা বলে, এগুলো কিন্তু হচ্ছে খারিফ শস্যের মধ্যে পড়ে। উড়দ মানে অড়হর, আর ওই কুলটি, লোবিয়া, কাউপি, যাই হোক, মুগ মুসুর এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কে, মুসুর ডালটা এর মধ্যে পড়ে না, উড়দ, মুগ এগুলো অ্যাকচুয়ালি, মুসুর ডালটা এর মধ্যে পড়ে না, জাস্ট এইটা পড়ে, ঠিক আছে। মুসুর ডালটা কিন্তু এর মধ্যে পড়ে না। আর রবি শস্যগুলোর মধ্যে কি পড়ছে যদি আমরা আলাদাভাবে লিখি, যেমন আমরা এখানে লিখেছি খারিফ শস্য, ঠিক আছে। রবি শস্য যদি লিখি, রবি শস্যের মধ্যে তাহলে কি কি হলো, এখান থেকে পেলাম কোনটা, মটর পেলাম, মানে গ্রাম এর মধ্যে রয়েছে, এই গ্রাম মানে ওই যাকে বলা হয় ছোলা, ছোলা মানে এটা কিন্তু হচ্ছে যে ঠিক রবির মধ্যে পড়ছে। তা গ্রাম, লেন্টিল, পি মানে মটর, ল্যাথিরাস বলে এক ধরনের হয়, ল্যাথিরাস, ল্যাথিরাস বলে এক ধরনের চাষ করা হয়। আবার এই কাউপিটা যেটা বলা হয় লোবিয়া, এটা সামার ফ্যাকশনে চাষ করা, যেমন এই ব্ল্যাক গ্রাম, গ্রিন গ্রাম, কাউপি এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি ওই গরমকালে চাষ করা হয়, এই টাইম পিরিয়ডে অ্যাকচুয়ালি এইগুলো পাওয়া যায় বেশি। যাই হোক, খারিফ এবং রবির মধ্যে আমরা এইগুলো পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি কোথায় কোথায় কী কী চাষ করা হয়, যেমন গম চাষ করা হয় কোথায়, ভারতে, এই ভারতের যেগুলো অঞ্চলগুলোতে বেশি চাষ করা হয়, যেগুলো মুখ্য অঞ্চল, এই যে উত্তরপ্রদেশ, উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে বেশি চাষ করা হয়। আর এছাড়া এদের তো ছোটোখাটো রয়েছেই, এগুলো যেমন হচ্ছে যে ঠিকই ছোটোখাটো রয়েছে এই অঞ্চলগুলো। যাই হোক, তারপরে যেটা চলে আসছে সেটা হলো ভারতের মোটামুটি এখান থেকে আমরা যা দেখলাম ওই চাষবাসগুলো ব্যাপার সম্পর্কে দেখলাম। এবারে কয়েকটা জিনিস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওই প্ল্যান্টেশন ট্রিগুলো যেটা রয়েছে, হ্যাঁ, যেমন হচ্ছে এই এখানে কতগুলো ডিটেলস জিনিস পাওয়া যায় ভারতের ডাল উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে। যে অড়হর ছাড়া ভারতের যখন সব ডাল বায়ুতে নাইট্রোজেন গ্রহণ করে। তো হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ডালগুলো খারিফ শস্যের মধ্যে জন্মায়, মানে কিছু ঋতুতে জন্মায়, আবার কিছু কিছু যে ঠিক রবি শস্যের মধ্যে জন্মায়, যেটা আমরা দেখলাম। ডাল চাষের জন্য আর্দ্রতার প্রয়োজন হয়, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এবং শুষ্ক আবহাওয়াতেও এদের চাষ করা যায়, ওই যেগুলো অ্যাকচুয়ালি বললাম। তো ডাল শিম্বগোত্রী হওয়া সত্ত্বেও ডাল তো হয় শিম্বগোত্রী উদ্ভিদ হয়। এছাড়া অড়হর ছাড়া সব ডাল বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। একমাত্র অড়হর ডালটা ছাড়া বাদবাকি সবাই বাড়ি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। আর শিম্বগোত্রীর উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মানে সাধারণত ডাল জাতীয় মানে গাছ সাধারণত কমে যে বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, একমাত্র ডাল জাতীয় উদ্ভিদগুলো বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে ওই শিম্বগোত্রীর উদ্ভিদ থেকে ওই করে, এবং নাইট্রোজেন ওই শিম্বগোত্রীর উদ্ভিদের মাধ্যমে তারা গাছকে করে থাকে। শিম্বগোত্রীর উদ্ভিদরা বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে যথাক্রমে গাছকে সাপ্লাই করে। বাট অড়হর ছাড়া বাদবাকি সব গলাই নাইট্রোজেন বায়ু থেকে গ্রহণ করতে পারে। এছাড়া এই ফসলকে বেশিরভাগ ক্ষেত্রে ফসলের সাথে পর্যায়ক্রমে বপন করা হয়। তাই ভারতের ডাল উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে হলো যথাক্রমে যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক অন্যতম প্রধান। এই 5টা রাজ্য মোটামুটি প্রধান ডাল উৎপাদন হয়। তাহলে ডাল উৎপাদনের ভারত কিন্তু প্রথম দেশ। এরপর চলে আসে দানাশস্য যেগুলো যাকে বলা হয় ফুড ক্রপস অ্যান্ড আদার গ্র্যান্ডস। এর পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কারণ এর যে ওই কন্ডিশনগুলো রয়েছে কোন অঞ্চলে কী চাষ করা হয়, যেমন হচ্ছে গিয়ে ওই
আখ চাষের ক্ষেত্রে, কফি চাষের ক্ষেত্রে, গ্রাউন্ডনাট চাষের ক্ষেত্রে বা তুলো গাছ চাষের ক্ষেত্রে কী কী কন্ডিশনগুলো দরকার হয় সেগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমে চলে আসছে মানে আখ। আখ হচ্ছে কি, আখ যেন ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় যেখানে বেশি বৃষ্টিপাত হয়। যেমন এখানে টেম্পারেচার কত হতে হবে, 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হতে হবে যেরকম 75 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টি হতে হবে। এবারে আখের ক্ষেত্রে কি, আখ যেহেতু বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে ভালো জন্মায়, তাই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মানে কম যেখানে হয় বৃষ্টিপাত হয় সেখানে যে চাষ হবে না এরকম ব্যাপার নয়। সেখানে হয় কিসের সাহায্যে, জলসেচ বা ইরিগেশনের মাধ্যমে হয়ে থাকে। এবং এই ফসল মাটিতে ফলানো যায় এবং এর বপন থেকে শস্য করে তোলা প্রচুর কায়িক সময় প্রয়োজন হয়, প্রচুর শ্রম প্রয়োজন হয়। ঠিক আছে, ওই ফসল কাটার সময়। সেই জন্য কি হয়, ব্রাজিলে বলছে যে ব্রাজিলের পর ভারত আখ উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারত হলো আখ উৎপাদনে ব্রাজিলের পর দ্বিতীয় বৃহত্তম দেশ। ওকে, এছাড়া এখান থেকে এই আখ থেকে কী কী পাওয়া যায়, চিনি, গুড়, খান্দেশ্রী, রাব প্রভৃতি তৈরি হয়ে থাকে। তো আখ চাষটা কোথায় হয়ে থাকে সাধারণত? ভারতের উত্তরপ্রদেশ হয়, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, পাঞ্জাব, হরিয়ানাতে হয়ে থাকে। তাহলে ওই আখে যতক্ষণে যে এই 5টা রাজ্যে যতক্ষণে যে বেশি হয়ে থাকে আখ। তো এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি এই 5টা রাজ্য যেমন বলছিলাম যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, পাঞ্জাব, হরিয়ানা প্রধান। এরপরে চলে আসে তৈলবীজ। 2014 সালের পর থেকে ভারত বাদাম উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থান লাভ করছে তৈলবীজ। বাদাম বলতে যেগুলো ওই বাদাম জাতীয় যে দানা শস্যগুলো উৎপন্ন করা হয়। 2014 সালে কানাডা এবং চীনের পর ভারত র্যাপসিড উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ছিল। যাই হোক, সেই 2014 সালের গল্প এখন জেনে লাভ নেই আমাদের। যেটা জানতে হবে সেটা কি, দেশের মোট শস্য উৎপাদনের প্রায় শতকরা 12% অঞ্চলে বিভিন্ন ধরনের তৈলবীজ উৎপন্ন হয়। এটা একটা ভালো পয়েন্ট। যে অয়েল সিড উৎপাদন হয়ে থাকে ভারতে কত শতাংশ অঞ্চলে, সেক্ষেত্রে বলা হয় যে 12% অঞ্চল। ভারতের প্রধান তৈলবীজগুলোর মধ্যে বাদাম, সরিষা, নারকেল মানে সর্ষে যেগুলো যাকে বলা হয়, সর্ষে মানে মাস্টার্ড, নারকেল, তিলকে বলা হয় সিসাম, যাকে তিল, সয়াবিন অয়েল, রেডি, তুলা বীজ, তিসি, সূর্যমুখী, লিনসেড অয়েল যাকে বলা হয়, লিনসেড অয়েল অ্যাকচুয়ালি, সূর্যমুখী বীজ ইত্যাদি। এদের মধ্যে বেশিরভাগই ভোজ্য তেল হয়ে থাকে আর রান্নার কাজে যতক্ষণ ব্যবহৃত হয়ে থাকে এরা। যাই হোক, কয়েকটা ক্ষেত্রে আবার সাবান উৎপাদন, প্রসাধনী, মলম প্রভৃতি উৎপাদন কাঁচামাল হিসাবে এরা ব্যবহৃত হয়ে থাকে। বাদাম একটা খারিফ ফসল এবং দেশের প্রধান তৈলবীজগুলোর মোট উৎপাদনের অর্ধেক ভাগ এই ফসল থেকে পাওয়া যায়। 2015-16 সালে গুজরাটের বাদাম উৎপাদনে বৃহত্তম রাজ্য ছিল এবং এরপর রাজস্থান এবং তামিলনাড়ু স্থান। তো সেক্ষেত্রে বলা হয় যে তিসি এবং সরিষা রবি ফসল হয়ে থাকে। এছাড়া তিল উত্তর ভারতে যেরকম যে খারিফ ফসল হিসেবে কাজ করা হয়। যেমন যদি বলে যে দক্ষিণ ভারতে আবার এটা আবার রবি ফসল হিসেবে কাজ করে তিলকে। রেডি উভয় খারিফ এবং এর মধ্যে পড়ে যায়। তার মানে এই যে তেল উৎপাদন, এর মধ্যে বাদাম একটা খারিফ ফসলের মধ্যে পড়ে। অনেক সময় দিতে পারে বাদাম জাতীয় বলতে হবে যে যাকে বাদাম মানে গ্রাউন্ড নাট, বাদাম মানে যাকে বলা হয় গ্রাউন্ড নাট কিন্তু খারিফ ফসলের মধ্যে পড়ে। এগুলো কিন্তু খুব কনফিউশন তৈরি করবে, কারণ পরীক্ষা যখন জানা জিনিসগুলো এগুলো ভুল হয়। এছাড়া দেশের প্রধান উৎপাদক অধিকটাই এই ফসল থেকে পাওয়া যায়, মানে বাদাম জাতীয় এই গ্রাউন্ড নাট থেকে। প্রধান তৈলবীজের মোট উৎপাদনের অর্ধেক ভাগটাই এর থেকে পাওয়া যায়। 2015 সালে উৎপাদনে গুজরাট প্রথম ছিল, যে দেখে যাই হোক। এরপর যখন রাজস্থান এবং তামিলনাড়ু স্থান। আর যেটা বলা হচ্ছে তিসি এবং সরিষা, তার মধ্যে সরিষা মানে মাস্টার্ড কিন্তু রবি ফসলের মধ্যে পড়ে গেল। এইটা কোশ্চেন আসে, রবি ফসলের মধ্যে এই যে বলা হয় সর্ষে, এটা কোন জাতীয় এর মধ্যে পড়ে, কোন জাতীয় ফসলের মধ্যে পড়ে? তাহলে বাদাম কিন্তু খারিফ ফসলের মধ্যে পড়ছে, রবি ফসলের মধ্যে সর্ষে পড়ছে। তিল উত্তর ভারতে খারিফ ফসলের মধ্যে পড়ে এবং দক্ষিণ ভারতের আবার তিল হচ্ছে রবি ফসলের মধ্যে পড়ে। আর খাড়ি, এটা অ্যাকচুয়ালি রেডিটা দুটো ক্ষেত্রে কাজ করে, রবি এবং খাড়ি দুটো ক্ষেত্রে কাজ করে। তার মানে যদি আমরা এখান থেকে একটা চার্ট ডাউন করি যে তৈলবীজের মধ্যে কোনটা তাহলে এর মধ্যে পড়ছে গ্রাউন্ড নাট হচ্ছে কি, গ্রাউন্ড নাট পড়ছে এরকম এই খারিফের মধ্যে পড়ছে। ঠিক আছে, গ্রাউন্ড নাট হচ্ছে খারিফ। তারপরে মাস্টার্ড সর্ষে কি হলো, সর্ষে কিন্তু রবি ফসলের মধ্যে পড়ে। মানে যে জাতীয় এগুলো অ্যাকচুয়ালি চাষ হয়ে থাকে আমাদের এখানে, যেমন ওই রেডির বীজ বা এরকম ব্যাপার।
এগুলো এগুলো অ্যাকচুয়ালি চাষ হয়ে থাকে তো আমাদের এখানে, তো সেই জন্য। এরপরে যেটা আমরা দেখবো ওই যে কী কী বললাম এখান থেকে, বাদাম জাতীয় পরে তিসি, সর্ষে, আর যদি বলে সূর্যমুখী, সূর্যমুখীর অ্যাকচুয়ালি শীতকালেই করা হয়, এটা অ্যাকচুয়ালি যে ঠিক রবির শস্যের মধ্যে পড়ে। বাদাম কিন্তু খারিফের মধ্যে পড়ছে। তিল টিলগুলো এগুলো সব যে এগুলো অ্যাকচুয়ালি এই এর মধ্যে রেডিটা হচ্ছে গিয়ে মিক্সড হলো। রেডির যে তেলটা বলা হয়, রেডির তেল যেটাকে বলা হয় যে ক্যাস্টর বলা হয়, ক্যাস্টর অয়েল, যেটাকে বলা হয় ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা একমাত্র বলা হয় যে ওই হয় ক্যাস্টরটা একমাত্র, ক্যাস্টর সিডটা হচ্ছে একমাত্র হচ্ছে গিয়ে বোধ চাষ করা হয়, বোধ রবি এবং এতে চাষ করা হয়, রবি খারিফের মধ্যে চাষ করা হয়। সিসাম যাকে বলা হয় তিল, সিসামটা হচ্ছে কি কার মধ্যে পড়ে, সিসামটা খারিফের মধ্যে পড়ে। সিসাম যাকে বলা হয়, সিসাম মানে হচ্ছে তিল, এটা অ্যাকচুয়ালি কোথাও কোথাও খারিফ চাষ করা হয়, কোথাও যেমন হচ্ছে কি ওই ইয়েতে ওই নর্থ ইন্ডিয়াতে এটা খারিফ হিসেবে চাষ করা হয়, নর্থে খারিফ। আর সাউথে কি হয়, সাউথে যেরকম রবি হিসেবে কাজ করে। এই হয়ে গেল। তারপর যেটা চলে আসছে এখান থেকে আমরা চলে যাব সেটা হলো পরেরটা, চা একটা বাগিচা ফসলের মধ্যে পড়ে, প্ল্যান্টেশনের মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি কী হয়, এটা গুরুত্বপূর্ণ ফসল যেটা অ্যাকচুয়ালি ভারতে চালু করেছিল কারা, ব্রিটিশরা শুরু করেছিল। আজ ভারতীয়রাই বেশিরভাগ চা উৎপাদন বা মানে বাগানগুলো মালিক। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে হিউমাস এবং জৈবপথে পরিপূর্ণ উর্বর মাটি এবং উপযুক্ত জল নিকাশের সুবিধার জন্য ঢালু জমিতে চা চাষ করা হয়। চা চাষগুলো যতক্ষণের জন্য সারা বছর কী দরকার হয়, এইটা ইম্পর্টেন্ট, সারা বছর তুষারমুক্ত উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। সারা বছর ধরে সমভাবে বর্ষিত বৃষ্টিপাত চা গাছগুলোতে অবিরাম কোমল পাতা উৎপন্ন হতে সাহায্য করে, মানে অল্প অল্প বৃষ্টি দরকার হয়। এবং চা গাছের একটা বলতে হবে যে নিবিড় শ্রমযুক্ত মানে হয় শিল্প উদ্যোগ, এবং এই চাষের জন্য প্রচুর সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। চায়ের সতেজতা বজায় রাখার জন্য, এই যে চায়ের সতেজতা বজায় রাখার জন্য কী করা হয়, চায়ের সতেজতা বজায় রাখার জন্য চা বাগানের মধ্যে প্রক্রিয়াকরণে করা হয়। এবং আসাম এবং দার্জিলিং, জলপাইগুড়ি পাহাড় গুলো পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ু ও যে ঠিক কেরালা উৎপাদক অঞ্চলগুলোর মধ্যে প্রধান পড়ে। এছাড়াও হিমালয়, উত্তরাখণ্ড, মানে মেঘালয়, অন্ধ্রপ্রদেশে ও ত্রিপুরাও চা চাষ করা হয়। 2014 সালে চা উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় ছিল চীনের পর, এবং দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ছিল। তারপর চলে আসে কফি উৎপাদনের ক্ষেত্রেও এরকম দরকার হয় যে 2014 সালে কফি উৎপাদনে ভারত যেরকম যে বিশ্বের কফি উৎপাদনে শতকরা 3.5 ভাগ ছিল। যাই হোক, উন্নত গুণমানের জন্য কফি বিশ্ববিখ্যাত, ভারতীয় কফি, এবং সেক্ষেত্রে বলা হয় আমাদের দেশে আরবীয় কফি চাষ করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন জাতীয় কফি চাষ করা হয়, আরবিক কফি চাষ করা হয়, যা প্রাথমিকভাবে ইয়েমেন থেকে আনা হয়েছিল, এবং সারা বিশ্ব জুড়ে আরবীয় কফির বিপুল চাহিদা রয়েছে। আরবিক যে কফিটা চাষ করা হয় ভারতেই চাষ করা হয়। এছাড়া এটা বলতে হবে যে এটা চাষ শুরুতে বাবুপ্রধান পাহাড়ে হয়েছিল, বাবাবুদান পাহাড়ে প্রথম চাষ হয়েছিল, যেকে বলা হয় কর্ণাটকা। আজও কফির চাষ নীলগিরি পাহাড়ের আশেপাশে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুতে হয়ে থাকে। এবার যেটা বলা হচ্ছে যে এর মধ্যে কি পড়ছে, যে এই যে কফি চাষ হচ্ছে, যাই হোক, কফির পরে যেটা আমাদের লার্জেস্ট এর মধ্যে পড়ছে কি বলা হয় হর্টিকালচার মানে ওই কিছু উদ্যান পালন বিদ্যা যাকে বলা হয় উদ্যান জাতীয় যেমন 2014 সালে ভারত চীনের পরে ভারত সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে ছিল দ্বিতীয়। সেটা আমাদের পয়েন্ট, যেখানে দাম নেই, এই কন্ডিশনগুলো জানতে হবে। ভারত যেহেতু ক্রান্তীয় নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে পড়ে, তাই সেই জন্য ভারতের এই জলবায়ুতে উৎপন্ন ফলসমূহ উৎপাদক দেশ, তাই মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তাই বলতে হবে যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মানে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গে আম, নাগপুর, চেরাপুঞ্জিতে কমলা লেবু। তাহলে এখানে এই জাস্ট রাউন্ড করে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে আম, এবং কেরালা, মিজোরাম, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে কলা, উত্তরপ্রদেশ, বিহারে লিচু এবং পেয়ারা, মেঘালয় এবং ত্রিপুরাতে আনারস, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে আঙুর, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে আপেল, নাশপাতি এবং অ্যাপ্রিকট যাকে বলা হয় খুবানি চাষ করা হয়ে থাকে। এবং আখরোটের বিশ্বজুড়ে মানে রয়েছে জম্মু কাশ্মীরে আখরোট। তার মানে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে আম চাষ করা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে আম, নাগপুর, চেরাপুঞ্জি মানে যাকে বলা হয় মেঘালয়, চেরাপুঞ্জি কমলা লেবু, কেরালা, মিজোরাম, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে কলা,
উত্তরপ্রদেশ বিহারে লিচু, পেয়ারা, মেঘালয় এবং ত্রিপুরাতে আনারসও হয়ে থাকে। তাই অনেক সময় পরীক্ষা দেয় আনারস উৎপন্ন হয়ে থাকে কোন দুটো স্টেটের মধ্যে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে আঙুর হয়। আঙুরটার জন্য মহারাষ্ট্র বিখ্যাত, তেলেঙ্গানা বিখ্যাত, অন্ধ্রপ্রদেশ বিখ্যাত। জম্মু কাশ্মীরে এবং হিমাচল প্রদেশে আপেল, নাশপাতি, খুবানি মানে যাকে বলে অ্যাপ্রিকট আর আখরোট চাষ করা হয়ে থাকে। তার মানে এটা আমরা পড়ে নিলাম এইগুলো। আর ভারত মোট পৃথিবী মানে ভারত পৃথিবীর মোট সবজি উৎপাদনে প্রায় 13% বলতে হবে যে সবজি উৎপন্ন করে। তার মধ্যে মটর, ফুলকপি, পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো, বেগুন এটা অ্যাকচুয়ালি মনে রাখা দরকার। 13%, টোটাল 13% করে থাকে। ভারতের একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সবজি উৎপাদনের ক্ষেত্রে। এরপরে খাদ্যশস্য ছাড়াও যেটা দরকার সেটা হলো রাবার বলা হয়। রাবার হচ্ছে একটা রাবার হলো নিরক্ষীয় অঞ্চলে চাষ করা হয়ে থাকে এবং ফসল যে ঠিক এটা অ্যাকচুয়ালি নিরক্ষীয় অঞ্চলের ফসল, ঠিক আছে। এবং এই রাবার উৎপাদনের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এখানে ওই এর যে কন্ডিশনগুলো দরকার সেগুলো খুব দরকার। যেমন এখানে অত্যধিক বৃষ্টিপাত, প্রায় 200 সেন্টিমিটার উপরে বৃষ্টিপাত দরকার হয় এই রাবার উৎপাদনের ক্ষেত্রে। তো সেই জন্য বলা হয় যে এটা অ্যাকচুয়ালি ইকুইটোরিয়াল ক্রপের মধ্যে পড়ে, ঠিক আছে। রাবার এটা অ্যাকচুয়ালি ইকুইটোরিয়াল ক্রপের মধ্যে পড়ে, যাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চলের ফসল, ইকুয়াটোরিয়াল ক্রপের মধ্যে পড়ে। এবং কিন্তু কিছু বিশেষ পরিবেশের ক্রান্তীয় উপক্রান্ত অঞ্চলে চাষ করা হয়। এই ফসল জলকমের জন্য 200 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয়। 25 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা, আর্দ্র স্যাঁতসেঁতে জলবায়ুর প্রয়োজন হয়ে থাকে। রাবার একটা গুরুত্বপূর্ণ শিল্প উৎপাদক কাঁচামাল হিসেবে র ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়। এটা প্রধানত কোথায় কোথায় চাষ হয়? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, গারো পাহাড়ে চাষ করা হয়ে থাকে। এবং এটা ভারতের প্রাকৃতিক রাবার উৎপাদনের দেশগুলোর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। এবং রাবারের কতগুলো কন্ডিশনে এগুলোর মধ্যে যাই হোক বিভিন্ন কাজে লাগে। যেমন হচ্ছে কি সবথেকে বেশি ব্যবহৃত হয় কোথায়? 62.8% ব্যবহৃত অটো গাড়ি টায়ার নির্ণয়। এছাড়া রয়েছে অন্যান্য জিনিস, নিমজ্জমান বস্তু, রাবার ফোম, বেল্ট, এরম পরিমাণ রয়েছে। যেমন এখানে যদি দেখানো হয় এই যে সাইকেল টায়ার উৎপাদনে 9.2%, এরকম জিনিসপত্র রয়েছে। যাই হোক, এখান থেকে আমরা এটা স্ট্যাট দেখে নিলাম। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে বলা হয় তুলো উৎপাদনটা মানে তুলো হচ্ছে কি বলা হয় কার্পাস তুলো পাট, শন প্রভৃতি এটা 4টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 4 ধরনের প্রধান তন্তু ভাতের ফসল, এটা অ্যাকচুয়ালি তন্তু জাতীয় ফসলের মধ্যে। এবং তার মধ্যে মানে প্রথম 3টে মাটিতে জন্মায়। প্রথম 3টে বলতে কোনটা? কার্পাস, পাট, শন মাটিতে জন্মায়। বাট প্রাকৃতিক রেশম যেটা সেটা অ্যাকচুয়ালি কোকুন থেকে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি রেশম কীট। এবং সেটা মালবাড়ি গাছের পাতা খেয়ে তারা বেঁচে থাকে। এবং রেশম উৎপাদনের জন্য এদের বলা হয় যে সেরিকালচার, এইটাকে বলা হয় সেরিকালচার বলা হয়। এটাকে মালবাড়ি গাছের পাতা খেয়ে বেঁচে থাকে এরা। তো প্রথম কন্ডিশন যেটা চলে আসছে, প্রথম তন্তু যে ফাইবার ক্রপসের মধ্যে পড়ছে বলা হয় কার্পাস একটা ভারতের আদি স্থান রয়েছে, মানে কার্পাস গাছের স্থান ভারতের আদি স্থান রয়েছে। কার্পাস তুলো বস্ত্রবয়ন শিল্প প্রথম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এবং তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই কার্পাসের জন্য কার্পাস এসেছিলো ভারতের চীন থেকে, মানে চীনের পর ভারতে কার্পাস উৎপাদন বিশ্বের দ্বিতীয় উৎপাদক দেশ। তো যাই হোক, দাক্ষিণাত্য মালভূমিতে শুষ্ক অঞ্চল, দাক্ষিণাত্যে সেই শুষ্ক অঞ্চল বলা হয় যে এই ডেকান প্লেস যেটা রয়েছে সেখানে শুষ্ক ড্রাই অঞ্চলে এটা চাষ করা হয়। এবং কার্পাস গাছের জন্য কার্পাস গাছের বৃদ্ধির জন্য উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার দরকার হয়, খুব অল্প বৃষ্টিপাত দরকার হয় এবং জলসেচ দরকার হয়। এবং 210 দিন বলা হয় তুহিন মুক্ত মানে ফ্রস্ট ফ্রি ডে দরকার হয়। এবং উজ্জ্বল সূর্যকিরণ প্রয়োজন হয়। এটা খারিফ ফসল এবং পরিপক্কতার জন্য 6 মাস থেকে 8 মাসের প্রয়োজন হয়। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে এটা চাষ করা হয়। তার মানে এই যে কার্পাস যেটা বললাম, কার্পাসটা কিন্তু এই ইম্পর্টেন্ট এটা এই কারণে যে এখানে এই 210 দিন তুহিন মুক্ত দিবস মানে ফ্রস্ট ফ্রি ডে, উজ্জ্বল সূর্যকিরণ দরকার এবং অল্প বৃষ্টি বাট উচ্চ তাপমাত্রা। তো এটা একটা খারিফ ফসল, যেটা অ্যাকচুয়ালি খারিফ ফসলের মধ্যে পড়ছে, ঠিক আছে, এই কার্পাসটা। এবং এর জন্য 6 মাস থেকে 8 মাসের প্রয়োজন হয়। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক যেগুলো অ্যাকচুয়ালি ডেকান যে প্লেটসের যে অঞ্চলগুলো রয়েছে, এছাড়াও কোথায় পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ুতে হয়ে থাকে। আর পাট বলতে কি পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার বলা হয়। এটা অ্যাকচুয়ালি প্লাবন ভূমির জল নিকাশিযুক্ত উর্বর অঞ্চলে চাষ করা হয় পাটটাকে, যেখানে প্রতি বছর নতুন মাটি সঞ্চয় হয়। তো পাট গাছের বৃদ্ধির সময় উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এবং পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা, মেঘালয়তে চাষ করা হয়। এটা বস্তা, চাটাই এবং দড়ি, সুতো, কার্পেট প্রভৃতি কাজে লাগে। এছাড়া পাট দ্রব্যের বর্তমানে ব্যবহার কমে গিয়েছে। পাট ওই শনের মধ্যে পড়ছে, পাট শন এগুলো অ্যাকচুয়ালি।
তো আর এছাড়া ওই এইচআইভি যেগুলো যে বর্তমানে যে টেকনোলজিগুলো এসছে আর কি, তার জন্য বলা হচ্ছে যে ওই উন্নত মানের মানে যে প্রকল্পগুলো এসছে তার জন্য কীরকম ধরনের পরিবর্তন হয়েছে সেটা ইম্পর্টেন্ট। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো আমাদের পয়েন্টের মধ্যে পড়ে যে যে গাছ এবং গাছের ওই ডিটেলসগুলো, যে ক ধরনের শস্য উৎপাদন করা হয়, ক ধরনের ফসল উৎপাদন হয়, ক ধরনের ঋতুদের মাধ্যমে করা হয়, সেগুলো ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, সেটা আমরা কমপ্লিট করেছি। আর এই ডিটেলসগুলো যেরকম এইগুলো ডিসক্রিপটিভ লেখার জন্য পড়ে, এগুলো অতটা এখানে পয়েন্ট বেসিসে অতটা এর কাজে লাগে না। তো যাই হোক, এর পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম অনেক ভিডিও আসবে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যেখান থেকে তোমরা একদম পয়েন্ট ধরে ধরে কোশ্চেন পাবে, সেইটুকুনি আশ্বাস দিতে পারি। তো এরকম সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এবং এই ভিডিও করার সময়, এই ভিডিও দেখার সময় তোমরা পারলে যে ঠিক নোট ডাউন করতে পারো, কারণ এই ছোট ছোট টপিকগুলোই অ্যাকচুয়ালি মাস্টার স্ট্রোক হয়ে যায়, কারণ এখানে অনেক জানা জিনিস আমরা অনেক সময় ভুল করি, এবং আমি অনেক ইম্পর্টেন্ট তথ্য এখানে শেয়ার করেছি যেগুলো কিন্তু অন্য কোথাও পাবে না। তো সেগুলো যদি নোট ডাউন করতে পারো তোমাদের আপকামিং এক্সামিনের জন্য খুবই দরকারি হবে। আপাতত ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।